স্বাগতম ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। বিপিএল এর জমকালো আয়োজনটা কিছুদিন পরেই শুরু হবে, কিন্তু দলগুলোর প্রস্তুতি শুরু হয়ে গেছে আজকে থেকে। আমরা বিপিএল এর বেশ কিছু সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। একটা আসলে দুঃসংবাদ দিয়েই বিপিএলটার এই আজকে শোটা শুরু করতে হয় যে সাইম আইয়ুব আসলে বিপিএলে খেলতে আসছেন না। তার ঢাকার হয়ে খেলার কথা ছিল। এটা আসলে কতটা কালকে কিন্তু আমরা এটা নিয়ে কথা বলছিলাম যে সাইম আইয়ুব আসলে 7 তারিখের পরে আসার কথা এবং পুরো সিজন খেলার কথা, কিন্তু কালকে আমরা ভিডিওটা শ্যুট করার পরে অনেকক্ষণ পরে কিন্তু আবার আপনারা শুনতে পেরেছি যে সাইম আইয়ুব নাকি এবার আসছেনই না। এটার পিছনে আসলে পাকিস্তানের হয়ে তিনি যে ফর্মে রয়েছেন সেটার একটা বড় কারণ রয়েছেন, কারণ তিনি অলরেডি সাউথ আফ্রিকার সিরিজ খেলছেন, টেস্ট সিরিজ শুরু হয়ে গিয়েছে। আজকে যদিও তিনি বেশি ভালো করতে পারেননি, 14 রানে আউট হয়ে গিয়েছেন, কিন্তু তার যেই টাচটা রয়েছে সেটা আসলে পাকিস্তান বোর্ড নিশ্চয়ই হয়তো সরাতে চাচ্ছে না, কারণ 15 তারিখের পরে আবার ওয়েস্ট ইন্ডিজের সাথে তাদের সফর রয়েছে টেস্টের, এরপরে আবার ত্রিদেশীয় সিরিজ রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। সো চ্যাম্পিয়ন্স ট্রফির আগ পর্যন্ত পাকিস্তান সেট আপ থেকে মনে হয় সাইম আইয়ুবকে তারা সরাতে চাচ্ছে না, সেই জন্যই তিনি এবারের বিপিএলে আসছেন না। তবে পাকিস্তানের অনেক তারকা কিন্তু এবারে বিপিএলে আছেন, যেটা আসলে মনে হয় যে পাকিস্তানি ক্রিকেটারদের জন্য খুবই ভালো হবে। সবচেয়ে বড় তারকা যদি বলি যে শাহিন শাহ আফ্রিদি কিন্তু বিপিএলে খেলতে আসছেন ফরচুন বরিশালের হয়ে। কালকে এটা নিয়ে কিন্তু আমরা মেইন বলেছিলাম যে আফ্রিদি আসছেন, 5 ম্যাচের জন্য হলে আসবেন তিনি, এবং সেই কথা বলার প্রসঙ্গেই সাইম আইয়ুবের কথা বলছিলাম যে সাইম আইয়ুবের যেই ফর্ম রয়েছে তিনি যদি ঢাকার হয়ে খেলতেন তাহলে কিন্তু খুবই ভালো, ঢাকার জন্য খুবই ভালো হতো। যে কয়টা ম্যাচ খেলবেন, ঢাকা কিন্তু কন্টিনিউয়াসলি তাকে নিয়ে পোস্ট করছিল, তার যে সেঞ্চুরিগুলো হচ্ছিল সাউথ আফ্রিকাতে সেগুলো নিয়ে পোস্ট করছিল। সো তারা কিন্তু এক্সাইটেড ছিল, কিন্তু এখন নিশ্চয়ই বোর্ড চাবেই যে তার দেশের হয়ে খেলাটা আগে খেলুক। যেহেতু শাহিন শাহ আফ্রিদি আসছেন, একজনকে প্লাস হয়ে আরেকজন মাইনাস হয়ে গেল। শাহিন শাহ আফ্রিদির কিন্তু খেলার কথা ছিল না যদিও আগে। তবে বিপিএলের কিন্তু দুইটা সাইনিং নিয়ে আজকে আমরা কথা বলবো। আমরা আজিজুল হাকিম তামিমের সাইনিং, রংপুর রাইডার্স তাকে সাইন করিয়েছে, এটা নিয়ে কিন্তু আমরা এর আগে কিন্তু কথা বলেছিলাম, সেটা আজকে কিন্তু অফিসিয়ালি কনফার্ম হয়েছে। তার ইনক্লুশনটা নিয়ে যদি একটু বলতেন। আজিজুল হাকিম কিন্তু আমাদের আন্ডার-19 এশিয়া কাপ চ্যাম্পিয়ন ক্যাপ্টেন, তিনি কিন্তু ওই টুর্নামেন্টটাতে সেকেন্ড রান গেটার ছিলেন, এবং তার যে ফর্ম তিনি সেটা কিন্তু কন্টিনিউ করেছেন। আবার এনসিএল টি20তে এসেও কিন্তু তিনি 5 নম্বরে রয়েছেন টপ রান গেটারের মধ্যে। সো এই ইনক্লুশনটাও রংপুরের জন্য খুব ভালো এবং তার জন্য খুব ভালো। তিনি যেহেতু ইয়াংস্টার, মিকি আর্থারের মতো কোচকে তিনি পাবেন, সো সেক্ষেত্রে রংপুর একটা চ্যাম্পিয়ন টিম, তারা রিসেন্টলি জিএসএলও জিতেছে, বিপিএলও তারা রেগুলার ভালো খেলে থাকে। সো এই টিমটার সেট আপে আসাতে তার জন্য খুব ভালো হয়েছে একটা প্রফেশনাল টিমে আসার ফলে। আর রংপুর রাইডার্স যেরকম প্রফেশনালিজম মেনটেন করে সেরকম একটা টিমে তিনি বিপিএলটা শুরু করবেন, এটা তার জন্যও ভালো এবং বাংলাদেশের জন্য খুব ভালো হবে ফিউচারের জন্য। আমরা চিটাং কিংসের একটা কিছুক্ষণ আগে আসলে একটা সাইনিং দেখলাম যে ইরফান হোসেনকে তারা দলে নিয়েছে। এটা কি সাকিবের রিপ্লেসমেন্ট মনে করছেন কিনা? না, ইরফান মানে এই হোসেন ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি যে সাকিব বিপিএলে একদমই খেলতে পারবেন না। তারা কিন্তু এখনো সাকিবকে ঘিরেই প্ল্যানিংটা চালিয়ে যাচ্ছে। তবে ইরফান হোসেনের পারফরমেন্সটা বা ইনক্লুশনটা নিয়ে যদি বলতেন। না, ইরফান হোসেনকে রেগুলার আসলে ঘরোয়াতে দেখা যায়, তিনি চট্টগ্রাম বিভাগের হয়ে খেলেন, রিসেন্ট এনসিএলও তিনি খেলেছেন টি20তে, মোটামুটি 7 ম্যাচে মনে হয় 7 উইকেটের মতো নিয়েছেন। তাকে কিন্তু খুব বেশি তরুণ ক্রিকেটারও বলা যাবে না, 28 বছর বয়স তার, এখনও তাকে তরুণ আসলে বলা যাবে না। আর সাকিবের রিপ্লেসমেন্ট আসলে হবে না, এটা আসলে এই ইরফান হোসেন যিনি রয়েছেন। আজকে কিন্তু সুজন, খালেদ মোহাম্মদ সুজন ঢাকার কোচ, কিন্তু তাকে কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল যে সাকিব না থাকে কতটা খারাপ। তিনি কিন্তু বলেছেন সাকিবের না থাকাটা খুব বড় একটা লস, বাংলাদেশের জন্য হোক, ক্রিকেটের জন্য হোক। পলিটিক্যাল কারণে তিনি দেশে আসতে পারছেন না। আমরা ধরেই নিচ্ছি যে হয়তো বিপিএলটাও হয়তো তিনি খেলতে পারবেন না, যেহেতু ন্যাশনাল টিমের হয়েই তিনি খেলতে পারেননি, আর বিপিএলটা তো অনেক বড় সময় ধরে চলবে। সেক্ষেত্রে চিটাগাংয়ের এই জিনিসটা একটু ল্যাকিং। তার মধ্যে ইরফান হোসেন তিনি রেগুলার খেলে থাকেন ঘরোয়াতে, শন টেটের বাংলাদেশের উইকেট কিন্তু তার একদম পড়া, যে সিলেটের উইকেট, চট্টগ্রাম উইকেট বলেন, ঢাকার মিরপুরে তিনি প্রচুর ম্যাচ খেলেছেন। এই অভিজ্ঞতাটা হয়তোবা তিনি যদি সুযোগ পান হয়তোবা কাজে লাগাতে পারবেন, এবং শন টেটের আন্ডারে তিনি খেলবেন যেহেতু। সো তার কাছ থেকেও হয়তো অনেক কিছু টিপস পাবেন, এবং শুরু হয়ে যাচ্ছে 30 তারিখ থেকে। আমরা আসলে কম্বিনেশনটা আরও ভালোভাবে বুঝবো যে কোন প্লেয়ারদের নিয়ে তারা রেগুলার খেলবেন, কারণ বিদেশি প্লেয়ারদের আসা যাওয়ার মধ্যেই থাকবে অনেকেই। কিছু দিনের জন্য কিছু প্লেয়ার খেলবেন, আবার পুরো ফুল সিজনের জন্য খেলবেন। সো কম্বিনেশনটা কীরকম হবে আমরা টুর্নামেন্টটা শুরু হলে ভালোভাবে বলতে পারবো যে কতটা ভালোভাবে কে প্রস্তুতি নিয়েছে।
তারা কিন্তু খুবই অর্গানাইজ একটা ফ্র্যাঞ্চাইজি এখন পর্যন্ত মনে হচ্ছে। তারা কিন্তু হোস্ট হিসেবে ইয়াসার সাগারকে নিয়ে এসেছে, আজকে তারা কাজ শুরু করে দিয়েছেন কাজও তিনি। শুরু করে দিয়েছেন। তারা কিন্তু আজকে প্র্যাকটিসও করেছে, তাদের প্র্যাকটিস জার্সিটাও গতকালকে লঞ্চ করেছিল, খুবই সুন্দর একটা জার্সি বানিয়েছে। যদি দলটা নিয়ে বলি, এখানে কিন্তু মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথুস এবং মোহাম্মদ ওয়াসিমের মতো বিদেশি ক্রিকেটাররা আছেন। এই দলটা মানে একটা কম্বিনেশন খুঁজে পেতে তাদের কি খুব বেশি বেগ পেতে হবে মনে করেন, নাকি তার আসলে একটা কম্বিনেশন দাঁড় করানোর মতো এই টিমটা আসলে আছে? না, এখানে তো অপশান আপনি দেখছেন, অনেক ধরনের অপশান রয়েছেন। উসমান খান, মঈন আলীর মতো ইয়া রয়েছেন। সাকিব আল হাসানকে যদি আমি বাদও দিই, অ্যাঞ্জেলো ম্যাথিউস কিন্তু সাকিব আল হাসানের জায়গাটা পূরণ করতে পারেন, যদিও তিনি হ্যাঁ, পেস বোলিং অলরাউন্ডার, তবে তবুও তার অলরাউন্ডারের জায়গাটা পূরণ করার জন্য একদম কিন্তু পারফেক্ট। আমরা মিস করব যে সাকিব আল হাসান এবং Timed out incident আমরা বলছিলাম আগে যে একই টিমে দুইজন থাকাতে একটা কিছু একটা হবে, কিন্তু সেটা আসলে মনে হয় মিস করতে চাই। শরীফুল ইসলাম রয়েছেন এই টিমে, দেশীয়র মধ্যে কিন্তু শামীম হোসেন পাটোয়ারি, তার কিন্তু যেই ফর্ম আমরা রিসেন্ট দেখলাম, তিনি কিন্তু একটা হ্যান্ডি ব্যাটার হবে কিংসের জন্য। তাছাড়া পারভেজ ইমন রয়েছেন, আলিসাল ইসলাম রয়েছেন, মোহাম্মদ মিঠুন রয়েছেন। মিঠুনও কিন্তু এই লাস্ট এনসিএলে ভালো খেলেছেন। তবে নাইম ইসলাম কিন্তু ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ অনেক ক্রিকেটার, এবার এনসিএল টি20ও খেলেছিলেন, খুব একটা পারফরমেন্স করতে পারেনি, তবে তার অভিজ্ঞতাটা কিন্তু কাজে লাগাতে চাইবে। তাছাড়া অভিজ্ঞদের মধ্যে মার্শাল আইয়ুব এবং মোহাম্মদ মিঠুন রয়েছেন, তারা কিন্তু রেগুলার পারফর্মার। মানে আপনি হয়তোবা বিপিএলের টপ রান গেটারদের 5, 6, 7-এর মধ্যে হয়তোবা দেখবেন না তাদের, কিন্তু তারা কিন্তু কন্ট্রিবিউশনটা ওইভাবে কিন্তু করতে পারেন আমার মনে হয়। এই টিমটা আসলে মনে করেন যে টপ 4-এ থাকার মতোই একটা টিম। আপনি ঢাকা, তারপরে বরিশাল, এদের বাদ দিলে আপনি চিটাগাং কিংসকে কিন্তু দেখবেন যে সাকিব আল হাসানকে যদি সরিয়েও রাখেন, তো তারপরেও কিন্তু তারা টপ 4-এ থাকার মতোই একটা টিম। সো বিদেশি প্লেয়াররা যত আসলে আসলে বোঝা যাবে যে প্র্যাকটিস শুরু করলে, এখনও সবাই এসে পৌঁছায়নি, আসলে আসলে তাদের কম্বিনেশনটা কীরকম হবে সেটা বোঝা যাবে। তাদের ম্যান্টর যে শহীদ আফ্রিদি আছেন, তিনিও কিন্তু 2-1 দিনের মধ্যেই ঢাকায় পা রাখবেন, আমরা যতটুকু জানতে পেরেছি। তিনি যদি চলে আসেন তাহলে হয়তোবা আমরা সেই খবরটা এরকম একজন মেন্টর পাওয়া আসলে খুবই একটা ভাগ্যের ব্যাপার। এখানে কিন্তু আমরা জামাই শ্বশুরেরও ক্ল্যাশ দেখতে পারবো, যদিও দুজন দুই দলে এই ক্ল্যাশটা দেখতে পারবো, দুর্দান্ত যেহেতু তারা দুইজন দুই টিমে রয়েছেন। সো সেটা নিয়েও কথা হবে। আর এছাড়া শুরু হয়ে গিয়েছে আজকে থেকেই প্র্যাকটিস, টিমগুলো সবাই গিয়ার আপ করছে যার যেই সব প্লেয়ার অ্যাভেলেবল রয়েছে তাদেরকে নিয়ে। আর যারা বিদেশি প্লেয়ার রয়েছেন তারা অলরেডি প্লেনে উঠে গিয়েছেন, আসছেন, ল্যান্ড করবেন। কিন্তু মঈন আলী কিছুক্ষণ আগেই দেখলাম যে স্টোরি দিয়েছেন যে তিনি বাংলাদেশে আসছেন, মোহাম্মদ নবীও দিয়েছেন যে আসছেন। সো দেখা যাক, মনে হচ্ছে যে খুব ভালো একটা পিপিএলই আশা করা যায়। সো প্লেয়ারগুলো আসুক, দেখা যাক কি হয়। ধন্যবাদ সালমান আমার সঙ্গে থাকার জন্য। দর্শক, ক্রিক ফ্রেন্ডলি নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সে মধ্যে আমাদের সঙ্গে থাকুন।